আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রপতি আছে, সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় এজন্য থাকতে থাকতে রিকোয়েস্ট করেছে এবং তাকে সকল নিরাপত্তা দিয়েছে। এরপরে তিনি থাকেন। তার বক্তব্য একটাই, তার অনুযোগ দুঃখ থাকতে রিকোয়েস্ট কে যে করেছেন? এটা তিন বাহিনীর প্রধান আচ্ছা, তিন বাহিনীর প্রধান, এবং বিএনপি। তিন বাহিনীর প্রধান এবং আপনার বিএনপির তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে। তিনি যেটা বললেন যে তারেক রহমান লন্ডন থেকে তাকে রিকোয়েস্ট করেছে এবং ফখরুল ইসলাম আলমগীরও বলেছে। সুতরাং সেই কারণেই তিনি সাংবিধানিক, তিনি দেশের স্বার্থেই। তখন বাইরে তুমুল আন্দোলন হয় এবং ওয়াল টপকিয়ে ভ্যান গাড়ি করে, ঠেলা গাড়ি করে বাইরের থেকে লোকজন আসে এবং নাহিদ ইসলাম তাকে ফোন করেছিল রাষ্ট্রপতিকে। নাহিদ ইসলাম কিন্তু উপদেষ্টা হয়ে গেছেন ততক্ষণে। তখন তাকে ফোন করে বলেছে ওরা আমাদের লোক না, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। যারা ভ্যান গাড়িতে এসে ওয়াল টপকানোর চেষ্টা করেছে, ওয়াল টপকিয়েছে, তাদেরকে আর্মি কিন্তু তাদেরকে বঙ্গভবন থেকে বিতাড়িত করেছে। তো এই গল্পটাই বললো। এছাড়া অনেক কিছু বলার চেষ্টা করলো যে তিনি নিয়োগ দিলেন, তার ওখানে সে সংবিধান দেখানোর চেষ্টা করলেন। আমি বললাম যে দেখানোর দরকার নাই, আমার সংবিধান পড়া আছে, আপনি বলেন। তখন বললো যে সংবিধানে তো লেখা আছে কোন দেশের চুক্তি হলে তা আমার কাছে পেশ করতে হবে, রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। আমি যেই হোক না কেন, আমি তো রাষ্ট্রপতি, পেশ করতে হবে বা আমি সংসদে সেটা উপস্থাপন করার জন্য রেফার করব। কিন্তু উনি 17 মাস 18 মাস প্রধান উপদেষ্টা থাকলেন, অনেক দেশে তিনি গেলেন, অনেক চুক্তি করলেন, গোপন চুক্তিও করলেন। তিনি আমার বঙ্গভবনে কোনোদিন আসেন নাই, আমার সাথে কোনো সাক্ষাৎ করেন নাই, অথচ তাকে আমি নিয়োগ দিয়েছি। তার কারণেই দিয়েছি। আমি বলবো যে তিনি, তার ছাত্ররা তা বলে যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা নিয়োগ দেননি, দিয়েছে আমি আমি সে বলছে পরিষ্কার। এবং তিনি উনি তো আনুষ্ঠানিক কাজটা করেছেন, উনি তো আসলে মানে তাকে সিলেক্টও করেন নাই বা তার ব্যাপারে তার কিছু করবারও ছিল না মনে হয়। তিনি যে জাস্ট স্বাক্ষর করা, এরকমই তো তার কাজ নাকি? না না, তার কাজটা তো চিঠি ইস্যু করেছে, এটাই তার কাজ। তো তাই তখন তো প্রধানমন্ত্রী ছিল না। আসলে তো আমাদের সংবিধানে যে রাষ্ট্রপতি থাকেন, তিনি যেমন প্রথম অধিবেশনে, প্রত্যেক বছর প্রথম অধিবেশনে তিনি ভাষণ দেন। এটা কিন্তু ক্যাবিনেট থেকে, অর্থাৎ তখনকার সরকার যারা থাকে, সরকারের প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট থেকে যেটা অ্যাপ্রুভ করে সেই ভাষণটাই তিনি দেন। ওটা ওনার বক্তব্য থাকে না, ওটা সরকারের বক্তব্য থাকে। এবারেও অনেকে বলে না যে তিনি ফেসিবাদ বলেছেন, তিনি জয় বাংলা বলেন নাই, তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন তার বক্তব্যে। তখন তো আমি বললাম যে এটা আমি জানি। তিনি বললেন যে এটা তো আমার বক্তব্য না, এটা হলো বিএনপি সরকারের বক্তব্য। তিনি কি এটা ওন করেন নাকি ডিসওন করেন? আমি পাঠক। জি জনাব ইমাজিজ, উনি কি এটা ওন করেন নাকি ডিসওন করেন? ব্যক্তিগতভাবে তার রাজনীতি তার কাছেই আছে। না, সেটা তো আমি এখন অনেকে কেমনে বলি, ওনার পলিটিক্স ওনার কাছেই আছে। উনি ভাষণ দিয়েছেন, বিএনপি সরকারের বক্তব্য, তিনি যা আসছে ওনার কাছে উনি সেটা পাঠ করেছেন, এটাই ধরে নিতে হবে। এখন ওনার পলিটিক্স, ধরেন আপনার রাজনীতি তো আপনার কাছে আছে, আমারটা আমার কাছে আছে, কিন্তু আমি টকশোতে তো এমন কিছু করব না যেটা বেআইনি, এটা আমি বলবো না। অন্তত পক্ষে যেটা একদমই বিশ্বাস করি না, এবং এটা আমি বলবো না, এটা ঠিক। ওরকমই তিনি হয়তো তার বিশ্বাস করে বলেছেন, তিনি যেটা পড়েছেন। আমি আমার কথা শুনতে একটু ডিলে হচ্ছে। না, ওটা তো তার বক্তব্য না। না না, আমার বক্তব্য হচ্ছে তিনি যা বলেছেন এটা সরকারের পক্ষ থেকে যেটা লিখে আসছে, তার কাছে লিখিত সাপ্লাই দেওয়া হয়েছে, সেটা তিনি পাঠ করেছেন। এটা কিন্তু তার নিজস্ব বক্তব্য নয়, এটা বিএনপি সরকারের বক্তব্য। যার ফলে আপনার অনেক অনেক বক্তব্যই তার যে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, নিয়োগকৃত রাষ্ট্রপতি, যার ফলে তার অনেক বক্তব্যই অসংলগ্ন মনে হয়েছে। মনে হচ্ছে যে সব আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার, বিএনপি সরকারের, তখন সে রাষ্ট্রপতি। এখন তো রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। তিনি যে সংবিধান যেটা আছে বলবৎ, জীবিত আছে,
সংবিধান অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ এখন প্রধানমন্ত্রী যে উপদেশ দিবেন তিনি শুধু প্রধান বিচারপতি এবং সরকারের পাঠ তো চলে গেছে, প্রধান বিচারপতিও আছে। তো এখন তো তাছাড়া শাহাবুদ্দিন সাহেব বলছিল যে ভারপ্রাপ্ত সভাপতি রাষ্ট্রপতি থাকার সময় যে রাষ্ট্রপতি শুধু মাজার জিয়ারত করা ছাড়া কিছু করার নেই। কিন্তু আপনি যে বলছিলেন জনাব মেয়াজি যে তার রাজনীতি তার কাছেই আছে, তার মানে তিনি কি এখনো সেই আওয়ামী লীগের রাজনীতিটাই ধারণ করেন? সেটা কথাবার্তা তো মনে হলো তার জায়গায় সে আছে, কিন্তু সরকারের জায়গায় এখন সংবিধান অনুযায়ী যা তার ক্ষমতা সেটুকুই তিনি করেন। আচ্ছা, এবং আমার কাছে মনে হয়েছে হয়তো তিনি আরো কিছুদিন থাকতে পারেন। আমি আসলে একটু আরেকটু প্রশ্ন করবো যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির সাথে একসাথে ঈদগাহে নামাজ পড়লেন, মানে সেটা না করলেও পারতেন, আগে পরে নামাজ পড়তে পারতেন, কিন্তু আগে থেকে শিডিউল করে তার সাথে নামাজ পড়লেন, কোলাকুলি করলেন। আবার অন্যদিকে ডক্টর ইউনূসের সাথে গিয়ে যমুনায় তার সাক্ষাৎ হলো, সেখানেও কোলাকুলি ঈদ শুভেচ্ছা বিনিময় হলো, দুজন দুই মেরুর, আপনার কথা থেকেও সেটি আসছিল। এটি কি কোনো বিশেষ বার্তা আছে এর মধ্যে? না, এটার বার্তা কিছু নাই, তিনি রাষ্ট্রপতি এবং বার্তা একটাই যে এখন বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান তার সাথে তার দূরত্ব কম আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সাথে যতটুকু কথা হয়েছে তিনি উষ্মা প্রকাশ করেছেন, তিনি তার উপরে সন্তুষ্ট নন। অন্তত পক্ষে তাকে রাষ্ট্রপতি হিসেবে তার কাছে যাওয়া বা দেখা করা বা তার মর্যাদা দেওয়া সেটা তিনি দেন নাই। তার ধরেন রেজওয়ানা উপদেষ্টা ছিলেন, তিনি গেছেন এক দেশে, যাওয়ার পরে অ্যাম্বাসেডরকে রাষ্ট্রদূতকে বলেছে এই ছবি কার, এই ছবিকে তিনি বলে ওই ছবি নামিয়ে ফেলে ফিরে এসে রাষ্ট্রপতিকে বলেছে যে এখন তো এই রাষ্ট্রপতি ফেসিবাদের দোসর, তার তো ছবি রাষ্ট্র এমবিসিতে থাকা উচিত না, একদিনে সব ছবি নামিয়ে ফেলেছে। এটা তো সংবিধান ভায়োলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ যে ছবি তার নামিয়ে ফেলেছে, যেমন বঙ্গবন্ধুর ছবিও নেমে ফেলেছে, বঙ্গভবনও নাই, সেই ছবি তো মেনে ফেলে একটা ছাত্র উপদেষ্টাটাকে নামিয়ে ফেলেছে। এটা তো সংবিধানে তো লেখা আছে এই ছবি, এখানে বঙ্গভবনের ছবি কার থাকবে এবং প্রেসিডেন্টও থাকবে আর বঙ্গবন্ধুর ছবি থাকবে এবং বিদেশেও কিন্তু তাই থাকার কথা, কিন্তু সব ছবির নামেই ফেলেছে এই সরকার। এটা তো সংবিধান অবজ্ঞা করেছে, মানে নাই, এগুলো তো বিচার হওয়ার কথা। এখন ধরেন এই উপদেষ্টা পরিষদের সবার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক অভিযোগ কিন্তু দুদকে জমা হয়েছে। এটা তো এখন সরকারকে বিচার করতে হবে, নাইলে তো এটা প্রশ্ন আসবে। আমি নিজেও বিচার চাই, যদি নির্দোষ হয় তারা তদন্ত করুক। এই অভিযোগগুলো কারা দিচ্ছে দুদকে? এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ধরেন অনেকেই দিচ্ছে, যেমন ধরেন গ্রামীণ ফোনের কর্মচারীরা যে মামলা তিনি এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা প্রত্যাহার করে নিছে, সেই মামলাগুলো আবার বহাল করেছে, কারণ গ্রামীণ ফোনের কর্মচারীরা মামলা দিয়েছে, দুদকে কমপ্লেন করেছে। এক দুই হচ্ছে যে তিনি তো অনেক কিছু করেছে, তিনি গ্রামীণ ফোনের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে, অর্থাৎ যদি তাকে ধরতে যান সে বলবে আমার কিছু নাই। যেমন গ্রামীণ ব্যাংক একটা অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক আপনার স্থাপিত হয়েছিল এবং এটা একটা কমার্শিয়াল ব্যাংকের মতোই ছিল। সেখানে 67 বছর অবসরে যাওয়ার বিধান আছে। তিনি 67 বছর পূর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়তে চান নাই। শেখ হাসিনা তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে, তাকে আনঅফিশিয়ালি যতটুকু জানি তাকে উপদেষ্টাও বানাতে চেয়েছে ব্যাংকের, তিনি মানে না, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চালিয়েছেন, তিনি জানেন এটাতে জিতবেন না, তারপরেও এবারে তিনি ক্ষমতায় আসার পরে তিনি গ্রামীণ ফোনকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করে 666 কোটি টাকা এটার মাফ করে নিয়েছে। এমনকি তার যে আপনার তার যে নোবেল প্রাইজ পাইছে সেটারও ট্যাক্স দিতে হবে না, এটা করেছে।
এগুলো তো শেখ হাসিনা যে অভিযোগগুলো খুব একটা মর্যাদা করতেন, ডক্টর ইউনূসকে নিয়ে যে অভিযোগগুলো করতেন, সেগুলো মানে আপনার কথা থেকে যা আসছে যথার্থই করতেন? না, দেখেন, আমি ডক্টর ইউনূসকে বিশ্ববিখ্যাত জাতীয় সম্পদ হিসেবে আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছিও, পত্রিকা প্রমাণও আছে আমার কাছে। কালবেলায় বড় পত্রিকা ছাপে না, তার বক্তব্য কালবেলাতে ছাপা হয়েছে, আমার লেখাই ছাপা হয়েছে। কিন্তু আমি কিন্তু এখন বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একমাত্র হাসিনা আগে চিনেছে, 18 কোটি লোক চেনে নাই, আমিও নিজে চিনি নাই, আমিও ব্যাকুব বনে গেছি। এখন দেখি যে ঘটনা ঠিক। আপনারা দেখেন, ওই উপদেষ্টা পরিষদ থেকে বলে যে তাকে সে এইটা চেয়েছে, এত বছর আগে এইটা চেয়েছে, ওইটা চেয়েছে, তাকে দেওয়া হয় নাই, এখন সে নিছে। এখন সে নিচে নিজের অর্ডার দিয়ে নিজে নিয়ে নেবে, সরকারে আছে। এটা আপনার এখন অপরাধ নয়। দিয়ে বাড়িতে ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, কত কিছু করে ফেলছে। আপনার স্টারলিংক নিয়ে আসছে গ্রামীণ ফোনের অধীনে, সবকিছু এইভাবে সে করেছে। তো সুতরাং এগুলা কতটুকু আইনসম্মত, কতটুকু দুদকে অভিযোগ করেছে, সেটা তদন্ত হতে হবে। সবগুলো উপদেষ্টারই প্রায় হয়েছে, অভিযোগ পড়েছে, তাদের তো বিচার হতে হবে। আমি নিজে অন্তত বিচার চাইতেই থাকবো, শেষ পর্যন্ত চাইতেই থাকবো। আমি যতদিন আছি, যখন আসলে মানে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে তার এমন যোগাযোগ বা একরকম সুহৃদ সম্পর্ক, সেখানে কি আসলে এরকম মানুষের বিচার হয় না? যেমন ধরেন, একটা বড় পত্রিকা আমার কাছে লেখা চেয়েছে, আজকে লিখেছি, হ্যাঁ, ধরেন ফ্যাসিবাদের বিলোপ শেষ দাবি ছিল। এটার অর্থই হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন এবং মানবাধিকার লাগবে। তো এটা তো অভ্যুত্থানের দাবি ছিল। তা আপনি যদি আইনের শাসন না থাকে, তাহলে তো আমরা কথা বলবো। আমি আওয়ামী লীগের শেষ সময়ে আপনি খেয়াল করে দেখেন, প্রায় অনেকটা বলতে পারেন আমি একা কথা বলেছি। তো আমি কথা বলবো, আমার তো জীবনে কোনো প্রত্যাশা নেই, আমি বলেই যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আমি কথা বলতেই থাকবো। এই আইনের শাসন এবং আপনার এই কথা বলে যাওয়া নিয়েও আরেকটু কথা বলবো, কিন্তু একটু রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের এই প্রসঙ্গটা শেষ করি। যে আমরা দেখেছি যখন লন্ডন বৈঠক হলো ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের, তখন তার আগে একটা পরিস্থিতি ছিল, বৈঠকের পরে পরিস্থিতিটা কিছুটা বদলে গেল। যেমন ধরেন, আগে ছিল 3 উপদেষ্টার পদত্যাগ, ডক্টর খলিলুর রহমান সহ একটা জোর দাবি ছিল, তারপরে এই দাবিটা মিলিয়ে গেল। আগে একটা আন্দোলন হুঁশিয়ারি ছিল, যে হুমকি ছিল যে নির্বাচনের সময় না দিলে আন্দোলন। পরে দেখা গেল সবকিছু বেশ একটা আবার একটা সুসম্পর্কের মতো অবস্থা, এবং ওই যে টোনটা বদলে গেল আর কি। তখন পরবর্তীতে দেখা গেল যে নির্বাচনের পরে ডক্টর খলিলুর রহমান, যার বিরুদ্ধে অবস্থান ছিল বিএনপির, তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতি হতে পারেন, এরকম কোনো সম্ভাবনা আছেন? থাকতে পারে, বলা যায় না, থাকতে পারে, তবে সম্ভাবনা কম আমার কাছে মনে হয়, সম্ভাবনা কম। কারণ আমি কিন্তু বহুবার বলেছি, ধরেন ওই যে আপনি খলিলুর রহমানকে বললেন, তার কিন্তু পদত্যাগ বিএনপি ছিল, এবং তিনি কিন্তু খুনের আসামি। আপনি জানেন, লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার অফিসে তার লতিফুর রহমানের পিএস ছিলেন। ওই অফিসের একজন নারী কিন্তু তার স্বামী গুলি করে মেরে ফেলে, অর্থাৎ তার সাথে পরকীয়া ছিল, গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, এরপরেই সে বিদেশে পালিয়ে যায়। হ্যাঁ, সেই বিচার তো হয় নাই, সেই মামলাও তো হবে। সেই মামলাটার কি অবস্থা? মামলা ওইভাবে হয় না, ডরমেন্ট হয়ে আছে। মামলা তো রিভাইভ, খুনের মামলা তো তামাদি হয় না, কেউ না কেউ মামলা করবে। তো এখন এই জন্যই বলি যে বিএনপিতে এত লোক আছে যার পদত্যাগ চেয়েছিল, যে খুনের মামলা, তাকে কি কারণে আপনার ফরেন মিনিস্টার বানানো হলো, এটা কিন্তু জনগণ জানতে পারেনি, আজ পর্যন্ত জানতে পারে নাই। আমি তো মনে করি যে সে উপদেষ্টা হওয়ার পরে বলেন তো, একটা উদাহরণ দেন যে সে এই কাজটা করেছে। গিট্টু লাগানো ছাড়া তো তার পক্ষে কিছু করে না। যত বিদেশিদের নিয়ে আসছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় স্বজন এবং বিদেশিরাই আছে। তার যে কমিশন করেছিল এবং সরকারের উপদেষ্টা করেছিল, 17 জন ছিল বিদেশি। আমি কিন্তু বলেছি এটা বর্গী কোম্পানি, এটা বিদেশি সরকার, এটা আমাদের দেশে বিদেশি সরকার চাপিয়ে দেওয়া হয়েছিল। এরা এই জন্য সবাই আজান দিয়ে লুটপাট করেছে।
তাদের বিচার হবে না কেন? আর যাতে কোনো বিদেশি লাগিয়েছেন, শুধু গিট্টু লাগিয়েছেন খলিলুর রহমান, কিন্তু মানে আপনি তো ভেতরের অনেক খবরও জানেন, বিএনপির অনেকের সাথে আপনার মানে খুব ঘনিষ্ঠতাও আছে বা সরকারের সাথেও আছে, সেই হিসেবে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোনো ব্যাখ্যা নিজে থেকে পেয়েছেন যে কেন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী? অনেক প্রশ্ন হয়েছে, উত্তর মেলেনি আসলে এটা। না, এটা মেলে নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিটা এককেন্দ্রিক, এখনো কিন্তু গণতন্ত্রের চর্চার মধ্যে নাই। এখন এটা তো বলা মুশকিল যে কিভাবে সে উপদেষ্টা হলো। বিএনপির অনেক বড় নেতাও জানে না, তারাও তো উষ্মা প্রকাশ করে, অনেকেই প্রকাশ করে। তো সুতরাং সে হয়েছে, তাকে ভেবেছে যে সে আমেরিকান নাগরিক, যদিও সে অস্বীকার করে, অথচ তার নাগরিক হওয়া, সে ক্রিমিনাল ওয়েতে নাগরিক হয়েছে, সে অস্বীকার করে আমি নাগরিক না। বলেন, তিনি ওই দেশ থেকে তার নাগরিকত্ব নিয়েছে, তার সব আমার কাছে ডকুমেন্ট আছে, সে তার ওই দেশের নাগরিক। সে একটা আপনার ওই দেশের নাগরিক বিদেশ থেকে হয়েছে, তার সে পাসপোর্ট চেঞ্জ করে নাই, একই পাসপোর্টের নাম্বার চেঞ্জ করে সে মেম্বার হয়েছে, নাগরিক হয়েছে। তো সে তার অ্যাক্টিভিটি ক্রিমিনালি। এখন এই ক্রিমিনাল হিসেবেও তো অনেকে বলে না যে ক্রিমিনালেরও আজকের সমাজটা সারা বিশ্ব যা ক্রিমিনাল, যেমন আমেরিকা যা করতেছে, এর ধরে আনে ওরে ধরে আনে বিচার করে ইত্যাদি, এরকম ক্রিমিনালদেরও একটা যোগ্যতা থাকে। হয়তো ক্রিমিনাল হিসাবে সে ভালো হইতে পারে, বলা যায় না, কাজ করতে পারে। তো এই জন্য আমি মনে করি এইটা কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বদলানো হলো, ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের যেভাবে বদলানো হলো, এগুলো কিন্তু ভালোভাবে নেয় নাই। ভালোভাবে নেয় নাই কারণ ধরেন ব্রিটিশ হাই কমিশনার তিনি নারী, তিনি ক্যাডারের লোক, তাকে তলব করলেই তো হতো, তাকে যে কাউকে ওখানে রাষ্ট্রদূত করতে পারতো। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে তো চেঞ্জ করতে চাইলে নীতি আদর্শ ঈশ্বরকে আলাদা। আমেরিকাতে বিচারপতি তো যারা আসে, সেই কালচার আমাদের ভিতরে এখনো আসে নাই। বিচারপতি দায়িত্বে বসার পরে, চেয়ারে বসার পরে কিন্তু ওই যে নিয়োগকর্তা তাকেও কিন্তু ছাড় দেয় না। সুতরাং আমাদের দেশে তো সেই চর্চাটা আসে নাই। কিন্তু আমার কথা হলো, গভর্নর যদি তাকে চেঞ্জ করতে হয়, তাকে একটা টেলিফোন করে চায়ের দেওয়া বা কোনোভাবে যদি বলা হতো যে আমরা নিজেরা নির্বাচন গভর্নর দিব, তাহলে তো উনি রিজাইন করতে পারেন। তাহলে কি এরকম হচ্ছে যে মানে আরেকটা জবাবদিহিতাহীন সরকার? কেন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো বা তার স্থানে যাকে বসানো হলো সেটাও নজিরবিহীন একটা যোগ্যতা আর কি, এরকম যোগ্যতার মানুষ অতীতে দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, কেন তাকে বসানো হলো? বা তারপরে আরো যারা আসলে পরিবর্তন হলো, কোথাওই কোনো আসলে সরকার কোনো জবাব দিল না যে কেন 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 এগুলো হচ্ছে। আর একটা জবাবদিহিতাহীন মানে হীন সরকারের সূচনা। না, এখনো মাত্র সরকারের 1 বছর বয়স। এখন ধরেন ব্রিটেনে 1 মাস বয়স। এখনই ধরেন উনি 17 বছর বিলেতে ছিলেন, তিনি এখনো হয়তো সরকারের সবাইকে নিয়ন্ত্রণ করার সুযোগ হয়ে ওঠে নাই। যেমন ধরেন ব্রিটেনে আপনার ফরেন ওখানে অ্যাডভাইজার তার আছে, তিনি লন্ডনেই থাকতেন। তিনি লন্ডন এয়ারপোর্টে নেমেই, হিথ্রো এয়ারপোর্টে নেমেই কিছু ফ্যান আসছে তারা তার কাছে ঘোষণা দিয়ে দিছে। তো এটা তো হয়তো আমার ধারণা প্রধানমন্ত্রী এই বিষয়টা জানেও না, ঘোষণা দিয়ে দিছে। এখন কি করবে, ঘটনা ঘটে গেছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে চেঞ্জ হয়েছে, আমার ধারণা তিনি এই কাজটি করার কথা না। তিনি ব্রিটিশ কালচারে তো 17 বছর ব্রিটিশ কালচারের মানুষ। আমি তো মানে এটা তো হয়ে গেল, দেশে বিদেশে এটা নিয়ে কথা হলো, আলোচনা হলো, সমালোচনা হলো, তিনি তো কিছু উদ্যোগ নিলেন না। উদ্যোগ নিলে তাকে চাকরিটা রিভাইভ করতে হয়। এখন ধরেন এই সরকারের মধ্যে যে ধরেন এত বড় একটা রাজনৈতিক দল, তিনি হয়তো বিদেশ থেকে এই দলটাকে চালিয়েছে, কিন্তু দেশে এসে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছে, সবাইকে যার যার মতো তো অনেকটাই বলা যায়। আপনার দেখেন সড়ক মন্ত্রী, তিনি বলে বসলো সমঝোতা করলে চাঁদা নাই, কিন্তু জোর করে নিলে চাঁদা। এখন এই যে কথাগুলি বললো, এখন সাইজের চেয়ে মন্ত্রণালয় তার বেশি, 5টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে। তো এই জন্যই বলছি, এরা যে মন্ত্রী বানানো হলো, এটা হয়তো কেউ, আপনি খেয়াল করে দেখেন
যেদিন প্রথম সংসদের অধিবেশন বসে, তখন কিন্তু স্পিকারের নাম যখন ঘোষণা করা হয় এবং ডেপুটি স্পিকারের নাম যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু দেখলেন তাদেরকে একটু অপ্রস্তুতি মনে হয়েছে। তারা নিজেরাও জানে বলে আমার কাছে মনে হয়নি। আমি বিটিভি ধরেছিলাম যাতে আত্মপান্ত বোঝা যায়। আমার কাছে মনে হয়েছে এটা কেউ জানে বলে মনে হয় না, তিনি অপ্রস্তুত। আপনি দেখেন রাষ্ট্রপতি যখন আসলো, ভাষণ দিল, তখন জাতীয় সঙ্গীত পড়া হলো, তখন দেখেন জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখিয়ে আমরা সাধারণত অটোমেটিক দাঁড়িয়ে যাই, কেউ কেউ বুকেও হাত রাখে, কিন্তু ওইখানে একটা 11 দলের কেউ দাঁড়ালো না। অর্থাৎ এখানে কিন্তু জনশ্রুতিটা এটাই হলো, তারা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা জাতীয় সঙ্গীতের মর্যাদা দেখাবে কেন? তারপরে আপনি দেখেন এই সংসদ ভবনে প্লাকার্ডে লেখা আছে গাদ্দার। এই গাদ্দার ধরেন এই প্লাকার্ড নিয়ে ঢুকলো কিভাবে বলেন? এতগুলো প্লাকার্ড কিভাবে ঢুকলো? এটা আর একটা আলোচনা। স্বাধীনতা বিশ্বাসী করে না, এখন স্বাধীনতা দিবসের কর্মসূচিও দিয়েছে, আর এই প্রসঙ্গটাতেও শুনবো। কিন্তু ওই যে জবাবদিহিতাহীন সরকারের সূচনা কিনা, সেখানে আরেকটু প্রশ্ন করতে চাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন পুরোটা সময় আওয়ামী লীগের দলীয়করণ, সর্বোচ্চ আওয়ামী লীগ দলীয়করণ করেছে, এবং তার সমালোচনা একদম রাজপথে সরব থেকেছে বিএনপি, যে সর্বোচ্চ দলীয়করণ। এখনো তো মানে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি যেভাবে বলছিলেন, বা ধরেন আটটি বিশ্ববিদ্যালয়ের ভিসি একসাথে সবাইকে সরিয়ে দেওয়া হলো, নতুন ভিসি পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হলো। সেই প্রসঙ্গে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু দলীয় সরকার, দলীয় লোক তো থাকবেই। তাহলে যখন আওয়ামী লীগ করতো তখন সেটা সমালোচনাযোগ্য ছিল বা হারাম ছিল, এখন হালাল হয়ে গেল না। ওনার ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত না। এটার দুটি ব্যাখ্যা আছে। ধরেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্স্ট ব্যাচের ছাত্র, সায়েন্টিস্ট মফিজউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আলী হাসান, ডক্টর এনামুল হক, ডক্টর কামাল হোসেন, এই ভাইস চ্যান্সেলর গুলো পেয়েছি। তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে তারা কোনো রাজনীতিতে বিশ্বাস করে কিনা, কিন্তু আমরা জানতাম যে তারা হয়তো এই ফিলোসফিতে বিশ্বাস করে। কিন্তু তারা তো প্রশাসন যখন ইউনিভার্সিটি চালিয়েছে, তখন কিন্তু তারা একদমই নিরপেক্ষ ছিল, এবং তখন কিন্তু সরকারই তাদের বেছে নিয়োগটা দিত। এখন যেটা হচ্ছে, বিএনপির শেষ আগে যখন 91 সালে বিএনপি ক্ষমতায় আসে, তখন শেষ দিকে আপনার কিন্তু এইভাবে আপনার ভিসি কিন্তু কিছু নিয়োগ দেওয়া হয়েছিল। তো এটা কারণ হচ্ছে আমাদের দেশে 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী 3 জনের প্যানেল হয় সিনেটে ভোটের মাধ্যমে। আমিও সিনেট মেম্বার ছিলাম, ভোট দিয়ে প্যানেল হয়, প্যানেল রাষ্ট্রপতি যে কোনো একজনকে ভিসি বানায়। তো এইটা বিধান ছিল। কিন্তু তার আগে, অর্থাৎ আমার ইউনিভার্সিটি ছাত্র জীবনে, তখন কিন্তু কোন ভিসি কিন্তু কোন সরকার প্রধান পছন্দ করে সবচাইতে চর্চাটাই এমন ছিল, বিখ্যাত লোকটি, যোগ্য লোকটি সারা দেশ থেকে বেছে বের করা হতো এবং তাকেই ভিসি করা হতো, এবং তাদের নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এবারে যেটা হয়েছে, ভিসি যেগুলো সব দলীয় শিক্ষকদেরকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, এটা সত্য। কিন্তু তবে দুটো দিক আছে। একটা দিক হলো অভ্যুত্থানের পরে অনেক ভিসি বলেন, প্রশাসন বলেন, অনেক জায়গায় বায়তুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তো সেই জায়গায় আবার অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রশাসন গুলো কিন্তু খালি করে ফেলেছে, প্রশাসন সব ইউএনওকে দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, তো এখন ধরেন একটি নির্বাচন হয়ে গেল, 1 মাস হলো, এখনো সরকার গুছিয়ে ওঠে নাই, আরেকটা নির্বাচন করাও সম্ভব নয়। হ্যাঁ, সুতরাং তারা প্রশাসক দিয়ে দিয়েছে। তবে যদি দ্রুত, অর্থাৎ এই সরকার ধরেন মোটামুটি ভাবে তারা যেমন এখন ইশতেহারের সব যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন দ্রুত গতিতে শুরু করেছে, যদি এরপরে সরকারটা গুছিয়ে ফেলে, তারপরে এগুলো সবগুলোই নির্বাচনে যাওয়া উচিত, এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই লোকাল স্থানীয় সরকার আপনার ছেড়ে দেওয়া উচিত। এখানে প্রশাসক নির্বাচন যেটা করা হয়েছে, এটা স্থায়ীভাবে থাকা অযৌক্তিক হবে গণতান্ত্রিক দেশে। যে